স্কুল পড়ুয়া এক অনাথ মেয়ে তার ক্লাস টিচারের প্রেমে পড়ে হয়ে ওঠে বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার। এমনকি তার অসামান্য সার্জারি স্কিল এবং অদম্য জেদের কাছে বড় বড় ডাক্তাররাও হার মানতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, এই মেয়েটি আসলে কে, আর কিভাবেই বা সে এক অনাথ থেকে এত বিখ্যাত একজন ডাক্তার হয়ে উঠল, সেটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। ড্রামার শুরুতেই আমাদের কিছু গুন্ডাদের হসপিটালে দাঙ্গা করতে দেখানো হয়। তারা হসপিটালের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করে চেঁচামেচি করছিল, কারণ তাদের বস এক লড়াইয়ে গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে এমনভাবে চেঁচামেচি করতে দেখে এক ইন্টার্ন ডাক্তার কি হয়েছে জানার জন্য সামনে এগিয়ে আসে। তবে ঠিক তখনই সবাইকে অবাক করে ওই গুন্ডাদের মধ্যে একজন ডাক্তারটিকে মারার জন্য তার গাল চেপে ধরে। কিন্তু ঠিক এই সময় সেখানে একজন মহিলা ডাক্তার এসে ওই গুন্ডাটির হাতটা ধরে ফেলে, যা দেখে ওই গুন্ডা তাকে জিজ্ঞাসা করে, আপনি কে? মেয়েটি বলে, পেশেন্টের কাছে আমি একজন ডাক্তার, কিন্তু তোমাদের মতো গুন্ডাদের জন্য আমি যমরাজও হতে পারি। এটা বলেই মেয়েটি ওই গুন্ডাকে এমনভাবে আঘাত করে যে সে নিজের ব্যালেন্স হারিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। নিজেদের লোককে এইভাবে মার খেতে দেখে বাকি গুন্ডারাও তাকে মারার জন্য সামনে এগিয়ে আসে। তবে ওই মহিলা ডাক্তারের সঙ্গে তারা কোনোভাবেই পেরে উঠছিল না। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তারা ওই ডাক্তারের কাছে মার খেয়ে নিজেরাই গুরুতরভাবে আহত হয়ে পড়ে। তবে ঠিক এই সময় তাদের বসের অবস্থা আরো খারাপ হতে শুরু করে, যার কারণে তারা মারপিট বন্ধ করে ওই ডাক্তারের কাছে অনুরোধ করে বলে তিনি যেন যে কোনো প্রকারে তাদের বসকে বাঁচিয়ে নেন। এটা শুনে ওই ডাক্তার তাদেরকে বাইরে যেতে বলে এবং যত দ্রুত সম্ভব ওই ব্যক্তির সার্জারি করার সিদ্ধান্ত নেয়। এদিকে হসপিটালের বাকি স্টাফ এবং ডাক্তাররা এটা নিয়েই কনফিউজ ছিল যে এই মহিলা আদৌ ডাক্তার নাকি কোনো গ্যাংস্টার। তো যাই হোক, এখান থেকে সিন শিফট হয় আর 15 বছর আগের একটি ঘটনা দেখানো হয়। তখন এই মেয়েটি স্কুলে পড়তো। তার নাম হলো হেজুং। সে কিছু একটা ভুল করার জন্য ক্লাস টিচার শাস্তি স্বরূপ তাকে নীল ডাউন হতে বলে। তবে হেজুং ছিল প্রচন্ড জেদি এবং বদমেজাজি একটি মেয়ে। সে টিচারের কথা ইগনোর করে তার সিটে বসেই গান শুনতে শুরু করে। ক্লাস টিচার তার এমন আচরণ দেখে অনেক রেগে যায় এবং বই দিয়ে তাকে অনেক মারধর করে। তারপর তাকে বলে, তোমার এমন আচরণের কারণেই তোমাকে আগের স্কুল থেকে বের করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তোমার বিন্দুমাত্র শিক্ষা হয়নি। দেখা যায় টিচারের এইসব কথা শুনে হেজুং অনেক রেগে যায় এবং বলে, আপনার তো মনে হয় বাড়ি ফিরতে অনেক রাত হয়, এখন থেকে সাবধানে বাড়ি ফিরবেন, কে জানে কখন কোন গাড়ি এসে পেছন থেকে ধাক্কা মেরে দেয়। এটা বলেই সে ক্লাস থেকে বাইরে বেরোলে দেখে সেখানে তার বাবা দাঁড়িয়ে আছে। তবে হেজুং তার বাবাকে ইগনোর করে চলে যেতে থাকে। তখনই তার বাবা তাকে ধমক দিয়ে গাড়িতে বসতে বলে। দেখা যায় হেজুং তার বাবার কথা মতো চুপচাপ গাড়িতে গিয়ে বসে। রাস্তায় যাওয়ার পথে হেজুংয়ের বাবা তাকে বলে, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। তবে হেজুং তার বাবাকে কোনোরকম পাত্তা না দিয়ে কানে হেডফোন গুঁজে নেয়। আর এটা দেখে তার বাবা রাগে চিৎকার করে বলে, দিন দিন তুমি এতটাই অসভ্য হয়ে যাচ্ছ যে আমার কথাও শোনার প্রয়োজন বোধ করো না। এটা শুনে হেজুং বলে, তুমি তো নতুন বিয়ে করে বেশ ভালোই আছো, তবে আমি আমার মাকে এখনো ভুলতে পারিনি। তাছাড়া আমার তো এখন মনে হয় তুমি আর একটা বিয়ে করার জন্যই আমার মাকে ইচ্ছে করে মেরে ফেলেছো। তাদের এই সব কথা শুনে বোঝা যায় হেজুং অনেকদিন আগেই তার মাকে হারিয়েছে, আর বর্তমানে তার সৎমা তার উপর অনেক অত্যাচার করে, যার কারণেই সে এমন খিটখিটে এবং বেয়াদব মেয়েতে পরিণত হয়েছে। হেজুং এর বাবা তার এমন কথা শুনে অনেক রেগে যায় এবং তাকে চিরদিনের মতো তার ঠাম্মার বাড়িতে রেখে আসে। হেজুং তার বাবার এই সিদ্ধান্তে অনেক কষ্ট পায়, তবে সে তা সত্ত্বেও তার বাবাকে কিছুই বলে না। এই সময় পেছন থেকে তার ঠাম্মা এসে বলে, যা হয়ে গেছে তা নিয়ে আর চিন্তা করো না, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে আর এখানেই পড়াশুনো করবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দেব। এটা শুনে হেজুং বলে সে আর স্কুলে যাবে না, কারণ স্কুলের কোনো টিচার তাকে সহ্য করতে পারে না। তার এমন সব বখাটে কথা শুনে তার ঠাম্মা বলে, দেখবে তোমার নতুন স্কুলে তুমি নিশ্চয়ই কোনো না কোনো ভালো টিচারকে পাবে যে তোমাকে সম্পূর্ণ শুধরে দেবে। এর পরের দিন আমাদের একটি টিচারকে দেখানো হয়। তিনি খুব শান্ত স্বভাবের সহজ সরল একজন মানুষ, তবে তার বিশেষত্ব হলো তিনি খারাপ থেকে খারাপতম স্টুডেন্টকেও সম্পূর্ণ শুধরে দিতে পারেন। এদিকে হেজুং এর ঠাম্মা তাকে কিছু টাকা দিয়ে বলে, কাল থেকে তুমি স্কুলে যাবে, তাই এখন তাড়াতাড়ি করে বাজার থেকে একটা ড্রেস কিনে আনো। হেজুং কোনো কিছু না বলে ঠাম্মার দেওয়া টাকাটা নিয়ে একটা স্টোরে চলে আসে। তবে সে ওই টাকা দিয়ে জামা কেনার বদলে স্টোর থেকে একটা সিডি চুরি করে পালাতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই স্টোর ওনার তাকে দেখে ফেলে। তিনি হেজুংকে চুপচাপ সিডিটা বের করে দিতে বলেন, তবে হেজুং কোনো মতেই সিডিটা বের করে না। সে বারবার বলতে থাকে, আমি কোনো চুরি করিনি, আপনি আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছেন। এদিকে স্কুলের সেই টিচার ওই মুহূর্তে স্টোরের মধ্যেই উপস্থিত ছিলেন। তিনি ওই স্টোর ওনারকে বলেন, এই মেয়েটির সঙ্গে আমি পূর্ব পরিচিত, ও কখনোই এটা করতে পারে না। দেখা যায় ওই টিচারের কথা শুনে স্টোর ওনার হেজুংকে যেতে দেয়। তবে এর কিছুক্ষণ পর ওই টিচার হেজুং এর কাছে এসে বলে, যে সিডিটা তুমি চুরি করেছো সেটা কোথায়? এটা শুনে হেজুং বলে, তোমার কি আমাকে দেখে চোর মনে হয়? আমার কাছে কোনো সিডি নেই। তখন ওই টিচার বলে, আমি ভালোভাবেই জানি সিডিটা তুমিই চুরি করেছো, তবে ভেতরে আমি তোমার সঙ্গ দিয়েছিলাম কারণ তুমি একজন স্টুডেন্ট, আর আমি চাই না এত অল্প বয়সে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক।
টিচারের এই সব কথা শুনে হেজুং বলে, আমি এটাই বুঝতে পারছি না আমার জীবন নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন। এমনটা নয় তো যে আপনি আমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছেন। তবে ওই টিচার এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার ব্যাগ থেকে সিডিটা বের করতে গেলে হেজুং তাকে ঠেলে মাটিতে ফেলে দেয়। সাথে সাথেই ওই টিচার পুনরায় উঠে দাঁড়ায় এবং তাকে বলে, আমি তো তোমায় বাচ্চা ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি কোনো গ্যাংস্টারের থেকে কম নয়। আমার মনে হয় আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। হেজুং টিচারের এইসব কথা শুনে অনেক ঘাবড়ে যায় এবং দৌড়ে গিয়ে কোনো রকমে বাসে উঠে পড়ে। এখান থেকে সিন শিফট হয় আর ওই টিচার হসপিটালে তার বাবার সঙ্গে দেখা করতে আসে। বাবার সাথে দেখা করার পর তিনি তার বাবার সার্জেন্ট ডক্টর কিমের সাথে সার্জারি সম্পর্কে কিছু আলোচনা করছিলেন। তখনই ডক্টর কিম তাকে বলেন, ডক্টর জিহং, আপনি হসপিটালে আবার কবে ফিরছেন? আর এখান থেকেই বোঝা যায় জিয়ং পেশাগত দিক থেকে একজন ডাক্তার, তবে কোনো এক কারণবশত তিনি ডাক্তারি ছেড়ে দিয়ে টিচারের প্রফেশন বেছে নিয়েছেন। এরপর জিয়ং ডক্টর কিমকে বলেন, আপাতত ফিরে আসার কোনো চিন্তা ভাবনা নেই, কারণ আমি আমার নতুন প্রফেশন নিয়ে অনেক ভালো আছি। তার এইসব কথা শুনে ডক্টর কিম বলেন, এসব কি বলছো? এই হসপিটালটা তোমার বাবার, তাই তার অবর্তমানে সবকিছু তো তোমাকেই সামলাতে হবে। তা না হলে তোমার বাবার পার্টনার মিস্টার জ্যাং তার ছেলেকে হসপিটালের ওনার বানিয়ে সবকিছু আত্মসাৎ করে নেবে। তবে জিয়ং এর এইসবে কিছুই যায় আসে না, সে সাধারণভাবেই জীবনযাপন করতে বেশি ভালোবাসে। এদিকে হেজুং রাতের বেলায় পার্টি করার জন্য একটা ক্লাবে আসে, আর সেখানে তাদের স্কুলের কিছু বদমাশ মেয়ের সঙ্গে তার হঠাৎ করেই ফাইট শুরু হয়। আর যেমনটা আমরা প্রথমে দেখেছিলাম, হেজুং একাই 100, সে এক এক করে সমস্ত মেয়েদের নির্মমভাবে মারতে শুরু করে। কেউ তার সামনে এক মুহূর্তও টিকতে পারছিল না। তবে ঠিক এই সময় মারপিটের খবর পেয়ে সেখানে পুলিশ চলে আসে। হেজুং কোনো রকমে পুলিশের চোখের আড়াল হয়ে একটি ছেলের বাইকে করে বাড়িতে চলে আসে, আর সেখানে এসে সে দেখে স্টোরে সাক্ষাৎ হওয়া সেই ব্যক্তি তার ঠাম্মার সাথে কথা বলছে। হেজুং তাকে দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই সে বলে, তুমি এখানে কি করছো? তখন তার ঠাম্মা বলে, উনি আজ থেকে আমাদের বাড়ির নতুন ভাড়াটিয়া, তোমাদের স্কুলে টিচার হিসাবে জয়েন করেছে। সবকিছু শোনার পর হেজুং ওই ব্যক্তির সঙ্গে স্টোরের বাইরে করা ব্যবহারের জন্য অনেক লজ্জাবোধ করে। তবে ঠিক তখনই জিয়ং হেজুং এর ঠাম্মাকে তার স্টোর থেকে সিডি চুরির ব্যাপারটা বলে দেয়, যার কারণে তার ঠাম্মা তাকে অনেক কথা শোনায়। তো যাই হোক, পরের দিন সকালে হেজুং রেডি হয়ে তার নতুন স্কুলে চলে আসে। স্কুলের প্রিন্সিপাল হেজুংকে তার ক্লাস টিচারের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে যায়। তবে হেজুং দেখে তার ক্লাস টিচার অন্য কেউ নয়, তিনি হলেন তাদের বাড়ির নতুন ভাড়াটিয়া জিয়ং। জিয়ং তাকে দেখা মাত্রই প্রিন্সিপালকে বলে, আমি কোনোভাবেই এই ছাত্রীর দায়িত্ব নিতে চাই না, দয়া করে আপনি অন্য কোনো টিচারকে বেছে নিন। কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথাই শোনে না। তিনি বলেন, এখন থেকে এই ছাত্রীর সমস্ত দায়িত্ব তোমার। তারপর আর কি, প্রিন্সিপালের কথায় বাধ্য হয়ে জিয়ং হেজুংকে তাদের ক্লাসে নিয়ে যায় এবং সেখানে ক্লাসের সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। তবে হেজুং যেহেতু একটু রাগী এবং বদমেজাজি প্রকৃতির, তাই ক্লাসের কোনো মেয়েই তার সঙ্গে কথা বলতে চায় না। কিন্তু এর কিছুক্ষণ পরেই ওই ক্লাসের এক বখাটে মেয়ে স্বেচ্ছায় তার সঙ্গে বন্ধুত্ব করতে আসে। মেয়েটির নাম হলো সুনহি। হেজুংয়ের এই মেয়েটিকে অনেক পছন্দ হয়, তাই সে তার সাথে বন্ধুত্ব করে নেয়। এর কিছুদিন পর হেজুং স্কুল থেকে যাওয়ার সময় লক্ষ্য করে এক মহিলা হঠাৎ করেই নিজের জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। হেজুং সাথে সাথেই ওই মহিলাকে সাহায্য করার জন্য দৌড়ে আসে। তবে তার আগেই সেখানে জিয়ং এসে ওই মহিলার প্রাথমিক চিকিৎসা করতে শুরু করে। হেজুং এটা দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। সে বড় বড় চোখ করে জিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কি ডাক্তার? তবে জিয়ং তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে দ্রুত ওই মেয়েটিকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসে। সেখানে ডক্টর কিম মহিলাটির চেক আপ করে বলে, তুমি যদি রাস্তায় মেয়েটির প্রাথমিক চিকিৎসা না করতে, তাহলে তাকে কোনোভাবেই বাঁচানো যেত না। আমার মতে তোমার মতো দক্ষ ডাক্তারদের স্কুলে নয়, হসপিটালে বেশি প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে ফিরে এসো। তবে জিয়ং তার কথার কোনো উত্তর দেয় না। সে ওখানে দাঁড়িয়েই একদৃষ্টিতে নিজের হাতের দিকে দেখতে থাকে। আর এখান থেকেই সিন জিয়ং এর অতীতে চলে আসে। দেখা যায় আজ থেকে কিছু বছর আগে সে যখন একজন ইন্টার্ন ছিল, তখন এক সিরিয়াস পেশেন্টের সার্জারি করতে গিয়ে সে একটা ভুল করে ফেলে, যার কারণে মেন সার্জেন্ট তাকে ধমক দিয়ে বলে, ওটিতে নিয়ে আসার পর একজন পেশেন্টের সম্পূর্ণ দায়িত্ব থাকে সেখানে উপস্থিত সার্জেন্টদের উপর। তাই অপারেশনের মতো এমন একটা দায়িত্বশীল কাজ করতে এসে কেউ যদি বিন্দুমাত্র ভুল করে, তাহলে তার এই প্রফেশন ছেড়ে দেওয়া উচিত। মেন সার্জেন্ট তার এই কথাটা শেষ করতে না করতেই ওই পেশেন্টটি মারা যায়। আর এই ঘটনাটা জিয়ং এর জীবনে অনেক গভীরভাবে প্রভাব ফেলে। তাই সে চিরদিনের মতো ডাক্তারি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিন এখান থেকে বর্তমানে ফিরে আসে। আর হেজুংকে আজ প্রথমবার এত হাসি খুশি লাগছিল, কারণ সে ওই মহিলার প্রাণ বাঁচাতে পেরেছে। এর পরের দিন সকালে হেজুং জিয়ং এর রুমে গিয়ে বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি স্মার্ট। এটা শুনে জিয়ং বলে, ব্যাপার কি, আজ আমার এত প্রশংসা করছো কেন? আমার সাথে কি ফ্রেন্ডশিপ করতে চাও? হেজুং বলে, হ্যাঁ, সেটা বলতে পারো, তবে আমার একটা প্রশ্ন রয়েছে।
তুমি যখন এত বড় একজন ডাক্তার, তাহলে নিজের প্রফেশন ছেড়ে দিয়ে এমন একটা ছোট স্কুলে শিক্ষকতা করছো কেন? তার এমন প্রশ্ন শুনে জিয়ং বলে, আমি শুধু প্রফেশন পাল্টেছি, এখনো ডাক্তারই ছাড়িনি। আর তাছাড়া আমি মনে করি নিজের ডাক্তার হওয়ার থেকে আর 5টা সাধারণ ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার তৈরি করাটা অনেক গর্বের। তার এমন উত্তর শুনে হেজুং বলে, আপনি এতক্ষণ যা যা বলেছেন সবটাই আমার মাথার উপর থেকে গেছে, তবে আমি এটুকু বুঝেছি, একজন ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচানোটা অনেক গর্বের। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব এবং ভবিষ্যতে একজন বড় ডাক্তার হব। এর পরের দিন হেজুং তার বান্ধবী সুনহিকে ফোন করে জিজ্ঞাসা করে, আমাদের ক্লাসের টপারকে, তুমি কি তার সঙ্গে আমার পরিচয় করাতে পারবে? দেখা যায় এর কিছুক্ষণ পরেই হেজুং স্কুলে আসলে সুনহি তাকে তাদের স্কুলের ক্লাস টপার জিন সিনহোর সাথে দেখা করাতে নিয়ে আসে। হেজুং জিন সিনহোকে জিজ্ঞাসা করে, তুমি কি স্টাডিতে আমাকে হেল্প করতে পারবে? জিন সিনহো বলে, এখন এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ আর কিছুদিন পরেই আমাদের ফাইনাল এক্সাম, তাই আমাকে নিজেকেও পড়াশোনা করতে হবে। তবে হেজুং তার কোনো কথাই শোনে না, সে বারবার তাকে পড়ানোর জন্য অনুরোধ করতে থাকে, যা দেখে জিন সিনহো শেষমেশ কিছুটা বাধ্য হয়ে তাকে পড়াতে রাজি হয়। পরের দিন হেজুং গ্রুপ স্টাডির জন্য জিন সিনহোর বাড়িতে আসলে জিন সিনহোর মা তাকে দেখে বেশ বিরক্ত হয়, কারণ তিনি মনে করেন এই মেয়েটাকে পড়াতে গিয়ে জিন সিনহো নিজের রেজাল্টটা খারাপ করে ফেলে। এরপর জিন সিনহো হেজুংকে পড়াতে শুরু করলে বুঝতে পারে হেজুং এর ব্রেন সম্পূর্ণ খালি, তাকে সবকিছুই প্রথম থেকে শেখাতে হবে। এদিকে জিনসিনোর মা এইসব দেখে বেশ বিরক্ত হচ্ছিল, তাই ওনার হাজব্যান্ড ওনাকে শান্ত করে বলে, একবার ভেবে দেখো, আমাদের মেয়ে যদি এত অল্প বয়সে তার মতো স্টুডেন্টকে পড়ানোর ক্ষমতা রাখে, তাহলে সে কতটা ট্যালেন্টেড। এখানে বলে রাখি, জিনসিনোর বাবাই হলো মিস্টার জিন, যিনি জিয়ং এর বাবার হসপিটালে পার্টনারশিপে রয়েছেন। অন্যদিকে হেজুং দিনরাত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করে, ঠিক যেমনটা আমরা এক্সামের আগের দিন রাতের বেলায় করে থাকি। এর কিছুদিন পর তাদের স্কুলের এক্সাম চলে আসে। এক্সাম শেষ করে বাইরে আসার পর জিনসিনো হেজুংকে বলে, দেখো, এক্সামের রেজাল্ট যেমনই হোক তুমি সেটা নিয়ে বেশি চিন্তা করো না, কারণ এই স্কুলের সবাই জানে এক্সামে আমি ফার্স্ট হব। তবে আমার বিশ্বাস এইবারের এক্সামে তুমিও অনেক ভালো নাম্বার পাবে। দেখতে দেখতেই এর কিছুদিন পর তাদের রেজাল্ট আউটের দিন চলে আসে, আর এই রেজাল্টের নাম্বার দেখে ক্লাসের সবাই অবাক হয়ে যায়, কারণ এই এক্সামে যে ফার্স্ট হয়েছে সে হলো হেজুং। এদিকে জিনসিনো এটা জানার পর নিজের বাক্য হারিয়ে ফেলে, সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ যাকে সে নিজের স্টুডেন্ট হিসাবে পড়িয়েছে সেই এখন তাকে পেছনে ফেলে দিয়েছে। জিনসিনো যখন এই ব্যাপারটা নিয়েই মন খারাপ করে বসেছিল, তখন তাদের ক্লাসের কিছু হিংসুটে মেয়ে এসে তাকে বলে, তোমাকে তো আগেই বলেছিলাম ওকে পড়িও না, এখন দেখলে তো ও তোমাকেই পেছনে ফেলে দিয়েছে। আর তাছাড়া আমাদের মনে হয় ওর সাথে ক্লাস টিচার জিয়ং এর কোনো সম্পর্ক রয়েছে, কারণ আমরা বেশ কয়েকবার তাদেরকে একসঙ্গে হাসি ঠাট্টা করতে দেখেছি। এই কথাটা শোনার সাথে সাথেই জিনসিনো কেমন একটা জেলাস ফিল করতে শুরু করে, কারণ সে নিজেও তাদের ক্লাস টিচার জিয়ংকে পছন্দ করে। পরের দিন হেজুং জিনসিনোকে তার একটা বই ফেরত দিতে আসলে জিনসিনো তাকে অনেক কথা শোনায়। সে বলে, তুমি আমায় বলেছিলে তুমি ম্যাথ জানো না, তাহলে এই কয়েকদিনে তুমি কিভাবে ম্যাথে এতটা ভালো হয়ে গেলে? হেজুং এর কাছে তার এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাকে এইভাবে নীরব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিনসিনো ভেবে নেয় সে সত্যিই তাকে মিথ্যে বলেছিল, তাই সে রাগে হেজুং এর সাথে বন্ধুত্ব ভেঙে দেয়। এর পরের দিন থেকেই হেজুং এবং জিয়ং একসঙ্গে স্কুলে আসতে শুরু করে, এমনকি তারা একে অপরের সঙ্গে হাসি মজা করেও কথা বলতে থাকে, যা দেখে জিনসিনো আরো রেগে যায়। তাই সে নিজেকে কোনোভাবে সামলে রাখতে না পেরে স্টাফ রুমে গিয়ে জিয়ংকে জিজ্ঞাসা করে, আপনার এবং হেজুং এর মধ্যে সম্পর্ক কি? স্কুলের সবাই বলাবলি করছে আপনারা নাকি ডেট করছেন। তার এমন উদ্ভট প্রশ্ন শুনে জিয়ং তাকে ধমক দিয়ে ক্লাসরুমে যেতে বলে, তবে জিনসিনো তাকে বলে, আপনি তো হেজুং এর সঙ্গে অনেক ভালোভাবে কথা বলেন, তাহলে আমার সাথে সবসময় এমন ব্যবহার কেন করেন? জিয়ং তার এইসব প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে তাকে বলে, তুমি চুপচাপ ক্লাসে ফিরে যাও এবং নিজের পড়াশোনাতে মন দাও। এই ঘটনার পর জিনসিনো রাতে বাড়ি ফিরে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জিয়ং এবং হেজুং এর একসঙ্গে দাঁড়িয়ে থাকা একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, আমাদের স্কুলের এই টিচার এবং স্টুডেন্ট বেশ কিছুদিন ধরেই একে অপরকে ডেট করছে। মুহূর্তের মধ্যেই খবরটা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে, যে কারণে স্কুলের সম্মান রক্ষার্থে জিয়ং স্বেচ্ছায় স্কুল থেকে রিজাইন করে দেয়। এদিকে এই খবরটাই যখন সুনহি হেজুংকে জানায়, তখন সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। তবে সে ঠিক করে জিনসিনোকে সে এই সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে তাকে বলবে সে যেন ওই পোস্টটা ডিলিট করে দেয়। তাই সে তার বান্ধবী সুনহিকে দিয়ে জিনসিনোকে একটা ফাঁকা বিল্ডিং এ নিয়ে আসে, যেখানে হেজুং তাকে বুঝিয়ে বলে, তুমি আমাকে এবং টিচারকে নিয়ে যা যা ভাবছো তা সম্পূর্ণই তোমার ভুল ধারণা, তাই দয়া করে তুমি ওই পোস্টটা ডিলিট করে সবাইকে সত্যিটা বলে দাও। তবে জিনসিনো তার কোনো কথাই শুনতে চায় না, সে উল্টে টিচারের নামে আরো উল্টোপাল্টা কথা বলতে থাকে, যার কারণে দেখতে দেখতেই তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর ঠিক এই সময় কোনো এক অজানা কারণবশত ওই বিল্ডিং এ আগুন লেগে যায়। সাথে সাথেই সেখানে দমকল এবং পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। দেখা যায় এই আগুন লাগার কারণে জিনসিনো বেশ গুরুতরভাবে আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে।
তবে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার বয়ানে বলে ওই বিল্ডিং এ যা কিছু ঘটেছে সবের জন্য হেজুং দায়ী। সাথে সাথেই পুলিশ হেজুংকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হেজুং পুলিশকে কোনো বয়ান দেয় না, যার কারণে পুলিশ মেনে নেয় হেজুং ইচ্ছাকৃতভাবেই এই সবকিছু করেছে এবং তাকে জেলে বন্দি করে দেয়। আর এর সাথেই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।